আসসালামু আলাইকুম দর্শক। আজ আমরা কথা বলবো আইপিসি বা ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল এই বিষয়টি নিয়ে। এটি আমাদের তৃতীয় পর্ব। তৃতীয় পর্বে আমাদের আলোচক হিসেবে আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আকরাম হোসেন স্যার, যিনি আইপিসি অ্যালায়েন্স বিডির কর্ণধার এবং মাইক্রোবায়োলজির প্রখ্যাত প্রফেসর। আমি স্যারকে প্রথমেই ধন্যবাদ জানাবো এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। হাসপাতালে এবং কমিউনিটিতে এবং আইপিসির বিষয়ে সচেতনতার জন্য আমরা কি কি পদক্ষেপ নিতে পারি এই ব্যাপারে যদি কিছু বলেন স্যার। ধন্যবাদ ডক্টর আবু সাহেব। হাসপাতালে যারা রুগী আসবেন, দর্শনার্থী আসবেন, তাকে দেখতে ভিজিটর, তাদেরকেও আইপিসির এই জিনিসগুলো শিক্ষা দেওয়া, যেটা আমরা বলি যে এডুকেশন। কারণ তাদের মাধ্যমে এটা চলে যাবে কমিউনিটিতে। এছাড়া যে বিভিন্ন হাসপাতালের বিভিন্ন জায়গায় পোস্টার, ব্যানার, ডিসপ্লে থাকা, হাত ধোয়ার উপকারিতা, কিভাবে হাত ধোয়া হয়, বা হাসপাতালের যে পাবলিক অ্যাড্রেস সিস্টেম আছে সেখানে একটা নির্দিষ্ট ইন্টারভেল পর পর হাত ধোয়ার কথা বলা, উপকারিতার কথা বলা। বিভিন্ন দিবস আছে, যেমন অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স উইক বা হাত ধোয়া দিবস। এগুলো শুধু মেডিকেল কমিউনিটির মধ্যে পালন না করে জনগণের কেউ সম্পৃক্ত করে এগুলো পালন করা। এছাড়া যদি আমরা সোশ্যাল মিডিয়ায়, যেমন এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ব্যবহার করা, স্কুল কলেজের কারিকুলামে এই আইপিসি এটাকে অন্তর্ভুক্ত করা, এই জিনিসগুলো। এবং আহ, একজন রোগী যখন বাড়িতে পরিচর্যা নেবেন, চিকিৎসা নেবেন, তখন উনি তো চিকিৎসা নেওয়ার জন্য কোনো ডাক্তারের কাছে যাবেন, সে ডাক্তার যেন তাকে তার আইপিসি রিলেটেড জিনিসগুলো বুঝিয়ে দেন। অর্থাৎ এই রোগীর ক্ষেত্রে কোন, এই রোগীটা কিভাবে ছড়ায়, এই রোগীর যিনি পরিচর্যা করবেন তাকে কোন সতর্কতাটা মেনে চলতে হবে। উদাহরণ দেওয়া যায়, যদি এটা ডায়রিয়া রোগী হয় একরকম হবে, যদি এটা চিকেন পক্সের রোগী হয় একরকম হবে, যদি এটা টিবি রোগী হয়, যক্ষা রোগী আরেক রকম হবে। তো এইভাবে আইপিসির যে জ্ঞান, আইপিসির যে সচেতনতা, প্র্যাকটিস, এটা কমিউনিটিতেও ছড়িয়ে দেওয়া সম্ভব। কিভাবে আইপিসি এএমআর প্রতিরোধে ভূমিকা পালন করে? অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স কে এখন একটা সাইলেন্ট মহামারী হিসাবে তুলনা করা যায়। কোভিড এর চেয়েও এটা মারা। এটাকে এর আগে যিনি ডাব্লিউএইচও প্রধান ছিলেন, উনি এটাকে বলছেন সুনামি, সুনামির মতো। তো অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এটা কিভাবে হয় এটা আমাদেরকে একটু জানা দরকার। যখনই অ্যান্টিবায়োটিক গুলোর অপব্যবহার হয়, যেখানে দরকার নাই সেখানে ব্যবহার হলো হয়, তখন মাইক্রো অর্গানিজম গুলো রেজিস্ট্যান্ট ডেভেলপ, অর্থাৎ আর অ্যান্টিবায়োটিক দিয়ে কাজ হয় না। এটা নোবেল প্রাইজ বিজয়ী যিনি পেনিসিলিন আবিষ্কার করেছিলেন, তিনি তার নোবেল বক্তৃতায় এটা বলেছিলেন যে এটা একটা ম্যাজিক বুলেট, সন্দেহ নাই, কিন্তু এটা যদি আমরা সঠিক ব্যবহার না করি তাহলে কিন্তু এটা কার্যকর থাকে। সেই অবস্থার মধ্যে এখন আমরা পড়ছি। এখন হাসপাতালে একেবারে দাম, একেবারে অত্যন্ত দামি অ্যান্টিবায়োটিক কাজ হয়। কিভাবে? যে একজন রোগীর অ্যান্টিবায়োটিক অপব্যবহারের কারণে কোনো মাইক্রো অর্গানিজম, জীবাণু, অণুজীব যদি রেজিস্ট্যান্স হয়, ওটা পাশের রোগী যদি যায়, যদি আইপিসি সঠিকভাবে পালন না হয়, সেই একই রেজিস্ট্যান্স জীবাণু দিয়ে সে আক্রান্ত হচ্ছে। এই রোগী যদি অন্য হাসপাতালে রেফার হয়, তাহলে সেই রেজিস্ট্যান্স জীবাণুটা চলে যাবে আরেক হাসপাতালে। যদি সে বাংলাদেশ থেকে অন্য কোথাও চিকিৎসা নিতে যায়, এটা বাংলাদেশ থেকে ইন্ডিয়া অথবা সিঙ্গাপুরে চলে যাবে। যদি উনি হাসপাতাল থেকে ডিসচার্জ নিয়ে বাসায় যাবে, তাহলে এটা কমিউনিটিতেও ছড়িয়ে যায়। এবং যদি মায়ের ইনফেকশনটা হয়, মায়ের যদি একটা বাচ্চা হয়, তাহলে পরবর্তী জেনারেশনে দেওয়া হবে। অর্থাৎ অন্যান্য যে ওষুধের কারণে যে অপব্যবহার করলে সেটা শুধু সেই ব্যক্তির ক্ষেত্রে, রোগীর ক্ষেত্রে সীমাবদ্ধ থাকে, কিন্তু অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স রোগীর ক্ষেত্রে সীমাবদ্ধ থাকে। এটা আমি কোথায় বুঝাতে পেরেছি? অর্থাৎ এক রোগী থেকে আরেক রোগী, এক পুরা হাসপাতাল, এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল, এক দেশ থেকে আরেক দেশ, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম। অর্থাৎ অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় আমাদের চিন্তা করতে হবে যে আমি এটার কত অপব্যবহারটা কত সুদূর প্রসারী যদি এটা তারা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়। এবং বাংলাদেশে যে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন গুলো হয়, তার
সবগুলো প্রায় 70% হলো অ্যান্টিবায়োটিক, 70 থেকে 80% অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট অর্গানিজমকে। এবং এটা একটা মারাত্মক সমস্যা, এবং সেটা দূর করার জন্য এই আইপিসির একটা সাব কমিটি হলো অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ারশিপ। এটা নিয়েও আমরা কথা বলতে পারি। সেটা হলো যে যারা ক্লিনিশিয়ান সার্জন যারা অ্যান্টিবায়োটিক দেন, তারা সঠিকভাবে অ্যান্টিবায়োটিক দিচ্ছেন কিনা সেটা তদারকি করার জন্য ডাব্লিউএইচও এবং সিডিসি তারা এখন নতুন একটা পদ্ধতি চালু করেছেন আইপিসির অধীনে। সেটা হলো অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ারশিপ। অর্থাৎ তারা তদারকি করবেন যে অ্যান্টিবায়োটিক যেন যথাযথ প্রয়োগ হয়। আর যদি আইপিসি সঠিকভাবে মেনে চলা হয়, তাহলে তো ইনফেকশনই হবে না, অ্যান্টিবায়োটিক লাগবেই না, এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সও হবে না বা কমে যাবে, অনেক সহনীয় পর্যায়ে থাকবে। ধন্যবাদ স্যার। এইভাবে আমরা যেটা বুঝলাম আপনার আলোচনায় যে এই 70%, প্রায় 70% হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন গুলো রেজিস্ট্যান্ট প্যাথোজেন দিয়ে হয়, এবং এই রেজিস্ট্যান্ট প্যাথোজেন দিয়ে যদি আরেকজন ইনফেক্টেড হয় সেটাও রেজিস্ট্যান্ট ইনফেকশন হয়। এই আইপিসি এই ইনফেকশন ট্রান্সমিশনে বাধা দেয়। এইভাবেই এএমআর প্রতিরোধে আইপিসি কাজ করে বলে আমরা বুঝতে পারলাম স্যার। তো ধন্যবাদ স্যার। স্যার, হাসপাতালের পাশাপাশি গ্রামে বা কমিউনিটিতে এই সংক্রমণ প্রতিরোধ বা কন্ট্রোল ব্যবস্থার বা নিয়ন্ত্রণ ব্যবস্থার জন্য আপনার সুপারিশ কি হবে স্যার? আমরা যেই মেজার্স গুলো, যে নিয়ম পদ্ধতি গুলো হাসপাতালে প্রয়োগ করব, এখন স্ট্যান্ডার্ড প্রিকশনের আমরা আরেকটা কম্পোনেন্ট যোগ হয়েছে, যে অর্থাৎ রোগী এবং রোগীর দর্শনার্থী যারা আসবে তাদেরকেও এগুলো শিখিয়ে দেওয়া। অর্থাৎ আপনারা নিজ নিজ বাড়িতে যেও ইনফেকশন প্রিভেনশন এবং কন্ট্রোলের এগুলা প্র্যাকটিস করবেন। যেমন হাত ধোয়ার প্র্যাকটিস খুব সহজ, যেমন ওয়েস্ট ম্যানেজমেন্টের প্র্যাকটিস, যেমন কোনো রোগী অত সিরিয়াস না, বাসায় চিকিৎসা করা যাচ্ছে, সেই রোগীকে চিকিৎসা করার সময় কোন ধরনের রোগী হলে কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে, ডায়রিয়া রোগী হলে কিরকম, টিবি রোগী হলে কিরকম, এই জিনিসগুলো শিখিয়ে দেওয়া। এবং এই যে এই নিয়ম পদ্ধতিগুলো বা কাছের জিনিসগুলো শিখিয়ে দেওয়া, সবগুলো যদি শিখিয়ে দেওয়া হয় তাহলে কমিউনিটিতেও হবে। এবং একটা জিনিস আজকে আমি শেয়ার করতে চাই, এর আগে আমাদের এমবিবিএস কোর্সে এই জিনিসটা খুব ভালোভাবে ছিল না। যার ফলে কোভিড এর সময় অনেক হাসপাতালে প্রথমে কোভিড এর চিকিৎসা করতে চায়নি, হয়। তো এবার আইপিসি অ্যালায়েন্স বিডির পক্ষ থেকে তারা আমাদেরকে দায়িত্ব দিয়েছিল যে এমবিবিএস ইন্টার্নশিপের সময় আইপিসির যে বেসিক জিনিসগুলো শিখিয়ে দেওয়ার জন্য। আজকে সেটা পাস হয়ে গেছে, আমরা পেশ করেছিলাম। আমাদের আহ, দাবি থাকবে একই জিনিস নার্সিং যারা পেশায় আসে তাদের কোর্সের মধ্যেও যেন এটা থাকে। এবং যদি সম্ভব হয় যারা স্কুল কলেজে, তাদেরকেও যদি তাদের সহজভাবে শেখানো যায়, তাহলে কমিউনিটিতে একটা ব্যাপক একটা প্রভাব পড়বে। ধন্যবাদ স্যার এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। এবং আমরা অনেক কিছু জানতে পারলাম স্যারের কথায়, আলোচনায়, যে এখানে কমিউনিটির সবাইকে সচেতন হইতে হবে কমিউনিটি সংক্রমণ প্রতিরোধে। আমাদের সেবাদানকারীকে সচেতন হতে হবে, ডাক্তার, নার্স এবং আত্মীয় স্বজন সবাইকে সচেতন হতে হবে, এবং আইপিসির সঠিক বাস্তবায়ন করতে হবে। তো এই বাস্তবায়নের অনেক উপকারিতা, অনেক মৃত্যুর ঝুঁকি কমে যাবে, খরচ কমে যাবে, এবং মানুষের সাফারিংসটা কমে যাবে। এই আইপিসি এর এটা মেনে চলাটা খুব কঠিন কিছু না, কষ্টসাধ্য না, এটা সহজ। এবং হাত ধোয়ার প্র্যাকটিসেই আইপিসির 50%-এর বেশি হয়, স্যার যেটা বললেন। তো আমরা আশা করি যে আমরা সবাই এই আইপিসির নিয়ম পদ্ধতি মেনে চলবো, এবং আহ সবাইকে একইভাবে সচেতন। ধন্যবাদ স্যার।